আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাইয়্যেবুল ইসলাম। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। আজকে আমি তোমাদের রসায়নের 11তম অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়টি পড়াবো। এই অধ্যায়টি আমি টোটাল 3টি ক্লাসের মাধ্যমে কমপ্লিট করছি। আজকে 3 নাম্বার লেকচার এবং ফাইনাল লেকচার। আজকের এই লেকচারের মাধ্যমে তোমাদের এই অধ্যায়টি শেষ হবে। যারা আগের 2টি ক্লাস করোনি, অনুরোধ করবো আগের 2টি ক্লাস করে আসার, তাহলে এই আজকের লেকচারটা ভালো মতো বুঝতে পারবে। আর এই 3টা লেকচার কমপ্লিট করার পরে তোমার এই অধ্যায় রিলেটেড যে কোনো এমসিকিউ সিকিউতে আর কোনো প্রবলেম থাকবে না। তো চলো আমরা আজকে পড়া শুরু করি। আজকে আমরা অ্যালডিহাইড পড়ব শুরুতে এবং পরে অন্যান্য টপিক পড়ব পর্যায়ক্রমে। অ্যালডিহাইডের প্রস্তুতি দেখো। অ্যালডিহাইড কি? অ্যালডিহাইডের গাঠনিক সংকেত বা নামকরণ, সাধারণ সংকেত, আরও যে সকল প্রপার্টি আছে এগুলো আমরা 1 নাম্বার লেকচারে দেখে এসেছিলাম। ওই ক্লাসটি না করে থাকলে ওই ক্লাসটি করার পরামর্শ থাকবে, পরে এই ক্লাসটি করবে। তো অ্যালডিহাইড প্রস্তুতি দিয়ে আমরা আজকে শুরু করছি। অ্যালডিহাইড দেখো কীভাবে প্রস্তুত করা হয়। এই যে ইথাইন এর সাথে যখন পানি যুক্ত করা হবে, ইথাইনের সাথে পানি যুক্ত করলে 20% সালফিউরিক অ্যাসিড, 2% HgSO4, 80°C টেম্পারেচারে ইথানল উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা আমরা অ্যালকাইনের ক্ষেত্রেও দেখেছিলাম। এটা মূলত অ্যালকাইনেরই একটা বিক্রিয়া যার মাধ্যমে অ্যালডিহাইড প্রস্তুত করা যায়। এছাড়াও অ্যালকোহলকে জারণ করার মাধ্যমে অ্যালডিহাইড প্রস্তুত করা যায়। এই বিক্রিয়াটা আমরা অ্যালকোহল পড়ার সময় দেখেছিলাম যে ইথানলকে জারণ করলে K2Cr2 7H2SO4 যেমন অক্সিজেন দিয়ে যদি জারণ করা হয় তখন ইথানল উৎপন্ন হয়। এটাও এই যে একটা অ্যালকোহল, এটাকেও জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়। তো অ্যালডিহাইডের একটা কমন উদাহরণ হচ্ছে ফরমালিন। ফরমালিন হচ্ছে মিথানলের 40% জলীয় দ্রবণ। ফরমালিনে 40% বা 40 ভাগ মিথানল থাকে, আর বাকি 60% বা 60 ভাগ পানি থাকে। মৃত প্রাণীদেহ সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। এটা আমরা প্রথম ক্লাসে একটা চিত্র দেখিয়েছিলাম, মৃত প্রাণীদেহ যে সংরক্ষণ করা হয় ফরমালিনের মাধ্যমে। এছাড়াও আমরা গবেষণাগারে ফরমালিনের ব্যবহার রয়েছে, ব্যাপক ব্যবহার, অনেক ব্যবহার রয়েছে। তো এই যে অ্যালডিহাইড যে বিক্রিয়াগুলি দেয়, অ্যালডিহাইডের বিক্রিয়া হচ্ছে অ্যালডিহাইড আর এটাকে জারণ করলে অ্যাসিড পাওয়া যায়, আর এটাকে যদি বিজারণ করা হয় তখন অ্যালকোহল পাওয়া যায়। জারণ, এই জার্মান অক্সিজেন দিয়ে এটা জারণ বোঝায়, CH3COOH উৎপন্ন হয়। আর এই যে এই CH3CHO এটা বিজারণ, এখানে CH3CH2OH উৎপন্ন হয় বা অ্যালকোহল উৎপন্ন হয়। অ্যালডিহাইডের ব্যবহার যদি বলি, পলিমারকরণ বিক্রিয়ায় বিভিন্ন প্লাস্টিক দ্রব্য তৈরি করা হয় যেগুলো অ্যালডিহাইডের। পরে ফর্মালডিহাইড এর জলীয় দ্রবণকে অনেক কম চাপে বা অতি নিম্ন চাপে যদি উত্তপ্ত করা হয় তখন ডেরিলিন পলিমার উৎপন্ন হয়। ডেরিলিন পলিমার দিয়ে চেয়ার, ডাইনিং টেবিল, বালতি ইত্যাদি প্লাস্টিক দ্রব্য তৈরি করা হয়। ফর্মালডিহাইড ও ইউরিয়া থেকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন উৎপন্ন হয়, যা বাড়িঘরের প্লেট, গ্লাস, মগ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। তো এরপরে আমাদের অ্যালডিহাইড থেকে যে বিগত বছরে আসা প্রশ্ন। যারা আমার আগের 2টা ক্লাস করেছো তারা জানো, আমরা প্রতিটা টপিক পড়ানোর পরে সেই টপিক থেকে বিগত বছরে যে সকল প্রশ্ন এসেছে বিভিন্ন বিশ্ব বোর্ডে, এগুলো আমরা সলভ করি। তো এখানে একটা বিক্রিয়া দেয়া আছে, 2টা বিক্রিয়া দেয়া আছে। বি হতে একটি যৌগ তৈরি হয় যা মৃত প্রাণীদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়। রাসায়নিক সমীকরণ সহ মূল্যায়ন করতে বলেছে। তো
তো এখানে হচ্ছে আমাদের প্রথমে বি যৌগটি আইডেন্টিফাই করতে হবে। এখানে যে বি যৌগটি আছে, বি যৌগটি হচ্ছে মিথানেল। সরি, এই যেই বি যৌগটি আছে, আচ্ছা বিক্রিয়াটি যদি আমরা কমপ্লিট করি, CH3COOH বা ইথানোয়িক অ্যাসিড, এটা যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন হচ্ছে তোমার CH3COONA বা সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হয়। এটা আমরা প্রথম দিন অ্যালকেনের ক্লাসে দেখেছিলাম। তো এই সোডিয়াম ইথানয়েড হতে হচ্ছে ফরমালিন প্রস্তুত করা সম্ভব, কারণ আমরা একটু আগেই দেখলাম ফরমালিনের মাধ্যমে হচ্ছে মৃত প্রাণীদেহ সংরক্ষণ করা হয়। তো এই সোডিয়াম ইথানয়েড হতে ফরমালিন প্রস্তুতের যে বিক্রিয়া আছে, এটা হচ্ছে আমাদের এখানে দেখাতে হবে। সোডিয়াম ইথানয়েড হতে ফর্মালডিহাইড তৈরি করা সম্ভব। এই ফর্মালডিহাইড বা মিথানেল, এটাই হচ্ছে তোমার মৃত প্রাণীদেহ সংরক্ষণে ব্যবহৃত হয়। এর থেকে প্রথমে আমরা সোডিয়াম ইথানয়েড থেকে ফর্মালডিহাইডের বিক্রিয়াটা দেখাবো। এরপর সোডিয়াম ইথানয়েড হচ্ছে সোডা লাইমের উপস্থিতিতে তাপ প্রয়োগ করলে মিথেন উৎপন্ন করবে। এই মিথেন সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন গ্যাস চালনা করলে মিথাইল ক্লোরাইড তৈরি করবে। এই মিথাইল ক্লোরাইড হচ্ছে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে মিথানল উৎপন্ন হয়। এই মিথানলকে আবার K2Cr2O7 আর H2SO4 এর উপস্থিতিতে জারিত করলে ফর্মালডিহাইড অথবা মিথানেল উৎপন্ন হয়। এই ফর্মালডিহাইড বা মিথানেলের 40% জলীয় দ্রবণই হচ্ছে ফরমালিন হবে। আর এই ফরমালিনই মৃত জীবদেহ বা প্রাণীদেহ হচ্ছে সংরক্ষণে ব্যবহৃত হয়। তো এখানে এই যে আমি বিক্রিয়াগুলো লিখে দিলাম। এরপর এটা হচ্ছে ঢাকা বোর্ড 22 সালে আসা একটা প্রশ্ন। এখানে কি বলেছে দেখো, এখানে এ বি আর সি এই তিনটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। এদের আণবিক ভর দেয়া আছে। আণবিক ভর কত কত? এ হচ্ছে 44, বি হচ্ছে 28 আর সি হচ্ছে 26। পানি যৌগে বি ও সি যৌগ হতে ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়া যায়, এটা তোমার ব্যাখ্যা করতে বলেছে। তাহলে আমাদের প্রথমে হচ্ছে এই এ, বি আর সি এই তিনটা আইডেন্টিফাই করতে হবে। এখানে এ আইডেন্টিফাই করার প্রয়োজন নেই, বি আর সি আইডেন্টিফাই করলেই হবে। বি আর সি এই দুইটা যৌগ হচ্ছে C2H4 মানে ইথিন আর C2H2 মানে ইথাইন। ফসফরিক অ্যাসিডের প্রভাবকের উপস্থিতিতে যদি আমরা ইথিন বাষ্পের সাথে উচ্চ তাপমাত্রা ও উচ্চ চাপে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করবে, বিক্রিয়া যদি করাই তাহলে, তো ইথিনের সাথে যখন পানি বিক্রিয়া করবে উচ্চ চাপ উচ্চ তাপে ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে, তো হচ্ছে ইথানল উৎপন্ন হবে। সেই সাথে তোমার বাই প্রোডাক্ট হিসেবে কিছুই উৎপন্ন হয় না। এই বিক্রিয়াটা পরের পেজেই আছে, মানে আমি মূলত বিক্রিয়াগুলো পরের স্লাইডে লিখে রাখি এই জন্য যে এগুলো হাতে করাতে গেলে অনেক টাইম লাগে, এই জন্য। এরপর এই যে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা ইথাইনের মধ্যে 20% সালফিউরিক অ্যাসিড আর 2% HgSO4 যোগ করি, তাহলে হচ্ছে ইথানেল উৎপন্ন হয়। তাহলে দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়া যাচ্ছে পানির সাথে বিক্রিয়া করে, এই যে বিক্রিয়া দুইটি। এখন আমরা পড়ব জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের যেই নামকরণ, সাধারণ সংকেত বা তোমার আরও যে সকল প্রপার্টি আছে এগুলো আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা প্রস্তুতি বিক্রিয়া এগুলো দেখব। তো ইথানলকে জারণ করলে হচ্ছে আমরা জৈব অ্যাসিড পাবো। ইথানলকে জারণ করলে জাইমান অক্সিজেন K2Cr2O7 H2SO4 দ্বারা জারণ করলে হচ্ছে আমরা ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড পাবো। এই জায়গায় বিক্রিয়া দেয়া আছে জৈব যৌগের, দেখো জৈব অ্যাসিডের বিক্রিয়া।
আর সিওওএইচ এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে আর সিওওএনএ সে সাথে হচ্ছে পানি উৎপন্ন হয়। আর এই আর সিওওএনএ আর সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এবং তাপের উপস্থিতিতে বিক্রিয়া করলে আর এইচ বা অ্যালকেন এবং Na2CO3 এটা সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। তো এই জায়গায় এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা আমরা অ্যালকেনে অনেকবার দেখেছি এবং এই বিক্রিয়াটা বিগত বছরে বোর্ড পরীক্ষায় অনেকবার এসেছে। এখন এই জায়গায় CH3CH2OH এটা একটা অ্যালকোহল, এটা CH3CHO এটা একটা অ্যালডিহাইড, CH3COOH এটা একটা জৈব অ্যাসিড। তো অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিডের মধ্যে পারস্পরিক রূপান্তর সম্ভব এবং এটা অনেক সহজেই করা যায়। অ্যালকোহলকে জারণ করলে আমরা অ্যালডিহাইড পাই, অ্যালডিহাইডকে জারণ করলে আমরা জৈব অ্যাসিড পাই। আবার উল্টা প্রক্রিয়াটা, জারণের উল্টো প্রক্রিয়া কি? বিজারণ। তাহলে এই জৈব অ্যাসিডকে বিজারণ করলে আমরা অ্যালডিহাইড পাই, এই অ্যালডিহাইডকে বিজারণ করলে আমরা অ্যালকোহল পাই। জৈব অ্যাসিডের দেখো, জৈব অ্যাসিডের সাথে বা CH3COOH ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে তখন এই যে সোডিয়াম ইথানয়েড পাওয়া যায়, সাথে পানি পাওয়া যায়। আর ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে হচ্ছে ভিনেগার বলে। ভিনেগার খাবার তৈরিতে আর খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়, অনেক সময় আচার তৈরিতেও ব্যবহৃত হয়। তো এই দ্রবণ হচ্ছে মৃদু অম্লীয়, এই ভিনেগার বা ইথানোয়িক অ্যাসিডের। ইথানোয়িক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড। তো এটা মৃদু অম্লীয় দ্রবণ, তাই খাদ্যে ব্যবহার করলে খাদ্যে ব্যাকটেরিয়া বা ইস্ট জন্মাতে পারে না, ফলে খাদ্য পচে না। এটা হচ্ছে মেকানিজম। জৈব অ্যাসিডের ব্যবহারটা দেখো, জৈব অ্যাসিড হচ্ছে অজৈব অ্যাসিডের তুলনায় দুর্বল। যেমন সালফিউরিক অ্যাসিড একটা অজৈব অ্যাসিড, এর তুলনায় ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। জৈব যৌগ, জৈব অ্যাসিড হচ্ছে মানুষের খাদ্যোপযোগী উপাদান, যেমন লেবুর রস মানে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, দধিতে থাকে ল্যাকটিক অ্যাসিড। এগুলো কিন্তু আমরা খেতে পারি, খুবই দুর্বল অ্যাসিড এগুলো। তো জৈব অ্যাসিডের ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা থাকায় একে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়। ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এটা অনেকবার এই যে জ্ঞানমূলকে এসেছে বিভিন্ন জায়গায়। ভিনেগার সস এবং আচারের সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। এই যে অর্গানিক কেমিস্ট্রি অ্যাট এ গ্ল্যান্স, এর মাধ্যমে তুমি এই যে অর্গানিক কেমিস্ট্রির যত রূপান্তর আমরা এতক্ষণ ধরে পড়লাম বিগত 2 ক্লাসে এবং আজকের ক্লাসে, সব এই জায়গায় সামারি আকারে তুমি পেয়ে যাচ্ছ। এই যে CH3, এখানে তুমি এভাবে দেখো, এই যে এই পার্টটুকু কিন্তু আমরা আগে দেখেছিলাম, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিড। অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড। আবার উল্টা প্রক্রিয়া, জৈব অ্যাসিডকে যে বিজারণ করা হয় অ্যালডিহাইড, আবার এই অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহল। তো যে এই অ্যালকোহল, মিথেন, ইথেন, আর এই যে তোমার জৈব অ্যাসিড আছে, এটাকে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় কিন্তু আমরা অ্যালকেন পাচ্ছি। অ্যালকেন থেকে আবার এই অ্যালকোহলে আসা যায় কিভাবে দেখো, এই অ্যালকেনকে যদি আমরা ক্লোরিনেশন করি সূর্যালোকের উপস্থিতিতে, তখন অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়, যেটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি জলীয় দেই তাহলে অ্যালকোহলটা উৎপন্ন হয়ে যাচ্ছে। বাট এই জায়গায় কিন্তু এটা অ্যালকিন পড়ার সময় আমরা বলেছিলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দেওয়ার পরিবর্তে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যালকোহলীয় দেই আমরা, সেক্ষেত্রে ইথিন উৎপন্ন হয়ে যায়। আর এই ইথিন থেকেও কিন্তু আমরা আবার অ্যালকোহলে যেতে পারি। এটা হচ্ছে কি, উচ্চ তাপ উচ্চ চাপ H2O H3PO4 এর উপস্থিতিতে বিক্রিয়া করলে। আর এই যে এই অ্যালকিনটা যে আমরা এখানে পেলাম, এটা থেকে কিন্তু আমরা আবার অ্যালকেনে ব্যাক করতে পারি। সেটা হচ্ছে যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বিক্রিয়া করলে এই যে ইথেন হয়ে যায়। আর এই যে ইথেন, অ্যালকিন হলো, অ্যালকাইন হলো, জৈব অ্যাসিড, অ্যালকোহল, অ্যালডিহাইড সবই হলো, বাকি থাকলো কি অ্যালকেন, আমরা যা পড়েছি এতক্ষণের মধ্যে। তো এই যে এই অ্যালকেন যে আছে, অ্যালকাইন, এই অ্যালকাইন থেকে অ্যালকেন পাওয়া যায়।
অ্যালকাইন থেকে অ্যালকেন কীভাবে পাওয়া যায়? হাইড্রোজেন, নিকেল, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আর এই অ্যালকাইন থেকে আবার অ্যালকিনও পাওয়া যায়। এটা কীভাবে? ওই যে পিডি BaSO4 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এর মাধ্যমে হচ্ছে। এই যে এখানে আমি প্রয়োগগুলো লিখিনি, এগুলো তোমার লিখে নিতে হবে, এগুলো আছে আগের ক্লাস, ওই নোটে আছে। আর এই অ্যালকাইনকে যখন আমরা 20% সালফিউরিক অ্যাসিড, 2% HgSO4, পানি এবং 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেব, তখন অ্যালডিহাইড হয়ে যায়। তো এই হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রি অ্যাট এ গ্ল্যান্স। এর মাধ্যমে আমরা সম্পূর্ণ অর্গানিক কেমিস্ট্রিটাকে এই একটা পেজের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারছি। তো এরপর আমরা এখন হচ্ছে কিছু সিকিউ সলভিং দেখব এই রিলেটেড। প্রথম যেই সিকিউটা আছে এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সালের জৈব অ্যাসিড সংক্রান্ত। এখানে কি বলা হয়েছে? কিউ যৌগ হতে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। তো কিউ যৌগটা আমাদের প্রথমে আইডেন্টিফাই করা লাগবে। এখানে n = 3 আর কিউর সাধারণ সংকেত CnH2n+1OH। তাহলে কিউ যৌগটি হবে C3H7OH। C3H7OH হচ্ছে প্রোপানল। প্রোপানলকে সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট মানে K2Cr2O7 দ্বারা জারিত করলে প্রোপানেল উৎপন্ন হয়। এই প্রোপানেলকে আবার যখন জারণ করব তখন আমরা জৈব অ্যাসিড পাবো। এখানে মূলত জৈব অ্যাসিড উৎপন্ন করতে হবে অ্যালকোহল থেকে। তাহলে প্রথমে আমরা জারণ করে অ্যালডিহাইড পাবো, এই অ্যালডিহাইডটাকে আবার জারণ করলে আমরা জৈব অ্যাসিড পেয়ে যাব। এই বিক্রিয়া এই যে এখানে লেখা আছে। তো আমরা হাইড্রোকার্বন দেখেছিলাম প্রথম ক্লাসে। হাইড্রোকার্বন বদ্ধ শিকল মুক্ত শিকল ছিল। বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা আমরা তখন এক্সপ্লেইন করিনি, বলেছিলাম শেষে করব। যে বদ্ধ শিকল হাইড্রোকার্বনের দেখো কার্বন শিকলের দুই প্রান্তের কার্বনগুলো, মুক্ত শিকল যেটা ছিল ওইটার দুই প্রান্তের কার্বনগুলো হচ্ছে একসাথে যুক্ত হয়ে যাবে, ফলে একটা এই যে বলয়ের মতো বা চক্র গঠন করবে আর কি। এই যে এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন আর এটা হচ্ছে সাইক্লোবিউটেন। এটা সাইক্লোবিউটিন, এটা সাইক্লোপ্রোপিন। এগুলো হচ্ছে অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন, হচ্ছে সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। তো এই উদাহরণগুলো একটু মনে রাখার ট্রাই করবে। এরপর আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটাও আমরা তখন ডিটেইলসে দেখিনি, এটা এখন আমরা দেখব। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক এসেছে হচ্ছে অ্যারোমা থেকে, গ্রিক শব্দ অ্যারোমা থেকে। অ্যারোমেটিক শব্দের অর্থ হলো সুগন্ধযুক্ত। প্রথমে যে অ্যারোমেটিক গুলো পাওয়া যেত, অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো, এগুলো ছিল সুগন্ধযুক্ত, তাই এই ধরনের নামকরণ করা হয়েছে। বেনজিন বা ন্যাপথালিন হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ। এই যে ন্যাপথালিন যে আমরা বাসায় ইউজ করি, ন্যাপথালিন কিন্তু সুগন্ধযুক্ত। অ্যারোমেটিক হাইড্রোকার্বনে অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত 5, 6 কিংবা 7 সদস্যের সমতলীয় যৌগ। এগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে, অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বন একটি একক বন্ধন, পরেরটা দ্বিবন্ধন, মানে একটা একক বন্ধন থাকলে পরেরটা দ্বিবন্ধন থাকবে। এটা আমরা এখনই দেখবো। এই যে এটা দ্বিবন্ধন, তারপরেরটা তাহলে একক বন্ধন হবে, একক বন্ধন হলে পরেরটা দ্বিবন্ধন হবে, তারপরেরটা আবার একক বন্ধন হবে। এটাই হচ্ছে একান্তর, এই যে এই একান্তর দ্বিবন্ধন এটাকেই বলে। এখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের দুইটা উদাহরণ দেওয়া আছে, বেনজিন এবং ন্যাপথালিন। এই উদাহরণ দুইটা মনে রাখার পরামর্শ থাকবে, এই রিলেটেড অনেক এমসিকিউ আসে, অনেক সময় স্ট্রাকচারটাও জানতে চায়। এই জায়গায় একটা সিকিউ আছে, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 21 সালে এসেছিল। পি কোন শ্রেণীর হাইড্রোকার্বন, এটা হচ্ছে গঠন সহ ব্যাখ্যা করতে হবে। পি হচ্ছে ন্যাপথালিন, আর ন্যাপথালিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এর গঠন, এই যে গঠন, ন্যাপথালিনের গঠন, এই দুইটা, এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচারটা এঁকে দিবে, এই হচ্ছে ন্যাপথালিনের গঠন, এটাই বর্ণনা করে দিলে হবে। এ জায়গায় বলা হয়েছে যে কোনটি ন্যাপথালিনের সংকেত। ন্যাপথালিনের সংকেত কোনটি? এই যে ডি নাম্বার হচ্ছে ন্যাপথালিনের সংকেত, এটা আমরা একটু আগেই দেখলাম।
ন্যাপথালিনে কতটি দুর্বল বন্ধন আছে? দুর্বল বন্ধন বলতে ওই যে দ্বিবন্ধনে একটা সবল একটা দুর্বল বন্ধন থাকে। দেখো 1 2 3 4টা 5টা দুর্বল বন্ধন আছে। তাহলে ন্যাপথালিনে দুর্বল বন্ধন আছে হচ্ছে 5টি, উত্তর হবে সি। এরপর একটা এমসিকিউ আছে, এখানে এক্স যৌগ আর ওয়াই যৌগ হিসেবে আছে। উদ্দীপকের তথ্যানুসারে কোনটি সঠিক জানতে চেয়েছে। তো ওয়াই হলো ন্যাপথালিন, এখানে এক্স কি এক্স কিন্তু আচ্ছা, এখানে তোমার ওয়াই ন্যাপথালিন, এটা স্ট্রাকচারটা ঠিক মতো দেয়া নেই। হ্যাঁ, স্ট্রাকচার রাইট স্ট্রাকচার হচ্ছে এইটা, ওটা একটা টাইপিং মিস্টেক, ওটা ন্যাপথালিনই হবে আর স্ট্রাকচারটা হবে এই যে এরকম। হ্যাঁ, এটা রাইট স্ট্রাকচারটাই তোমার, হ্যাঁ রাইট স্ট্রাকচারটাই দেওয়া আছে। 5টাই আছে, আমি ভেবেছিলাম 6টা আছে, আমি খেয়াল করিনি। 5টাই আছে, এটা ঠিক আছে। আর ওয়াই হচ্ছে ন্যাপথালিন, এটা ঊর্ধ্বপাতিত পদার্থ। এক্স হচ্ছে অ্যারোমেটিক না, কারণ এখানে এই যে একান্তর দ্বিবন্ধন নেই বা বেনজিন চক্রটা নেই, তো এটা বেনজিন না, তো এটা অ্যারোমেটিক না। তাহলে এক্স ওয়াই উভয়ই অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা ভুল। 1 আর 3 হচ্ছে সঠিক। ওয়াই মানে ন্যাপথালিন, এটা হচ্ছে অপোলার সমযোজী, তাই পানিতে অদ্রবণীয়। তাহলে 1 আর 3 সঠিক, 2 ভুল। তাহলে উত্তর হবে বি, 1 ও 3। কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন? উত্তর হবে বেনজিন। বেনজিন হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই যে বেনজিনের স্ট্রাকচার, এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার। এখন আমরা পলিমারকরণ বিক্রিয়া পড়ব। যেই বিক্রিয়ায় কোনো পদার্থের অণুগুলো ক্ষুদ্র অণু, অনেকগুলো ক্ষুদ্র অণু হচ্ছে পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, সেই বিক্রিয়াকে হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া বলে। পরিমাণকরণ বিক্রিয়ায় যে ছোট ছোট অংশগুলো অংশগ্রহণ করে, মানে যে ছোট ছোট অণুগুলো একত্রিত হয়ে বড় অণু গঠন করে, এই প্রতিটা ছোট ছোট অণুকে হচ্ছে মনোমার বলে, আর বড় অণুটাকে হচ্ছে পলিমার বলে। 2টা মনোমার একসাথে হলে তাকে হচ্ছে ডাইমার বলে, 3টা হলে ট্রাইমার, অনেকগুলো হলে পলিমার। প্রোটিন আমরা নিয়মিতই খাই, মাছ মাংস প্রোটিন, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা পলিমার। তাহলে আমরা পলিমার কিন্তু নিয়মিত খাই। পলিমার হচ্ছে গঠনের ভিত্তিতে 2 প্রকার: সংযোজন পলিমার, ঘনীভবন পলিমার। উৎসের ভিত্তিতে পলিমার 2 প্রকার: প্রাকৃতিক পলিমার, কৃত্রিম পলিমার। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। যে পলিমার কাকে বলে দেখো, যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে, তাকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। সংযোজন পলিমারকরণ বিক্রিয়ায় গঠিত পলিমারকে হচ্ছে সংযোজন পলিমার বলে। তো এই সংজ্ঞাটা মনে রাখবে। এবং সংযোজন পলিমারকরণ বিক্রিয়া আমরা এখন ডিটেলসে দেখব। সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 1000 এটিএম চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিনকে উৎপন্ন করলে হচ্ছে পলিথিন উৎপন্ন হয়, আমরা নিয়মিত যে পলিথিনটা ব্যবহার করি। এই বিক্রিয়াকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলে। এই বিক্রিয়ায় ইথেনকে মনোমার বলা হয়। এই যে বিক্রিয়াটা এখানে দেয়া আছে, ইথিন 1000 এটিএম চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পলিথিন উৎপন্ন করে। আর পলিপ্রোপিনেরটা দেখো, 140 এটিএম চাপে 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে হচ্ছে প্রোপিন বিক্রিয়া করলে পলিপ্রোপিন উৎপন্ন করে। পলিপ্রোপিন যে আছে, এটা কিন্তু আমাদের নিয়মিত যেই পলিথিন ব্যবহার করি এর থেকে মজবুত এবং হালকা হয়। এটা উচ্চ তাপ সহ্য করতে পারে, পলিথিনের মতো গলে যায় না উচ্চ তাপে। পলিথিন কিন্তু অল্প তাপেই গলে যায়। তাই পলিপ্রোপিন দিয়ে হচ্ছে দড়ি, পাইপ, কার্পেট এগুলো তৈরি করা হয়। এরপর পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি, আমরা যে বিভিন্ন পিভিসি পাইপ যে বিভিন্ন কাজে ইউজ করি, বিশেষ করে পানির লাইনে যেই পাইপগুলো ইউজ করা হয় এগুলো পিভিসি পাইপ, প্লাস্টিকের যে পাইপগুলো থাকে। তো এই পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড যে আছে, এটা হচ্ছে
জৈব পারক্সাইডের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় উচ্চ চাপে ভিনাইল ক্লোরাইড বিক্রিয়া করে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়। এই 3টা বিক্রিয়ায় মুখস্থ রাখার পরামর্শ থাকবে, এই 3টা বিক্রিয়া এই পরীক্ষায় আসতে পারে। তো একটা ছিল আমাদের সংযোজন পলিমারকরণ বিক্রিয়া, আর একটা ছিল ঘনীভবন পলিমারের। এটা 2 নম্বর হবে, ঘনীভবন পলিমার। এখানে একটু 2 নম্বরটা লেখা হয়নি। তো এই ঘনীভবন পলিমারটা আমরা এখন দেখব। যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন পানি, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি অপসারণ করে, সেই পলিমারকরণ বিক্রিয়াকে হচ্ছে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় নাইলন 6:6 পলিমার তৈরি হয়। নাইলন 6:6। আমরা ওই যে নাইলনের রশি ব্যবহার করি, এটা হচ্ছে নাইলন 6:6 পলিমার। টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের সাথে এডিপিক অ্যাসিড উত্তপ্ত করলে নাইলন 6:6 উৎপন্ন হয়। এখানে বারবার আমার স্পেলিং মিস্টেক হচ্ছে, এই যে নাইলন না বলে আমি বারবার ননাইল বলে ফেলছি। এই যে নাইলন 6:6 উৎপন্ন হয়। এডিপিক অ্যাসিড এটা হচ্ছে এই যে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এর সাথে বিক্রিয়া করে টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ দিলে এই যে নাইলন 6:6 আর 2 পানি উৎপন্ন হয়। মানে যতটা এডিপিক অ্যাসিড থাকবে বা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন হবে, তার দ্বিগুণ হচ্ছে পানি থাকবে। পলিমার তো আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে তোমার গঠনের উপর, আর উৎসের উপর 2 প্রকারের, প্রাকৃতিক, কৃত্রিম। প্রাকৃতিক পলিমার প্রাকৃতিকভাবে সৃষ্ট, কৃত্রিম পলিমার হচ্ছে আমরা ল্যাবরেটরিতে বা কৃত্রিম উপায়ে ফ্যাক্টরিতে উৎপন্ন করি। প্রাকৃতিকভাবে অনেক পলিমার উৎপন্ন হয়, যেমন উদ্ভিদের সেলুলোজ ও স্টার্চ দুটোই হচ্ছে প্রাকৃতিক পলিমার, যা বহু সংখ্যক গ্লুকোজ অণু থেকে তৈরি হয়। প্রোটিন, অ্যামিনো অ্যাসিডের পলিমার, রাবার গাছের কষ হচ্ছে একটি প্রাকৃতিক পলিমার। আমাদের দেশে চট্টগ্রামে, কক্সবাজারে, হবিগঞ্জে, সিলেটে, টাঙ্গাইলে হচ্ছে রাবার চাষ হয়। প্রাকৃতিক রাবারের চেয়ে বহুগুণ বেশি প্লাস্টিক শিল্প কারখানায় হচ্ছে সংশ্লেষ করা হচ্ছে। এই সবই কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই জায়গায় এই যে একটা চার্ট দেয়া আছে, এই চার্টটা মুখস্থ রাখার পরামর্শ থাকবে। পলিমারের মনোমারের সংকেত কি, মানে সবগুলো পলিমারের নাম, এদের মনোমারের সংকেত, পলিমারের ধর্ম এবং ব্যবহার দেয়া আছে, এটা বইয়ে দেয়া আছে। এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা লাইন বুঝিয়ে দিচ্ছি, এটা হয়ে যে পলিথিন এর মনোমার হচ্ছে CH2 বা ইথিন। এটা সহজে কাটা যায় না, টেকসই, প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক শিটে ব্যবহৃত হয়। এভাবে এই যে সবগুলো হচ্ছে তোমার মুখস্থ রাখতে হবে। এখান থেকে বিগত বছরের বোর্ডে অনেক এমসিকিউ এসেছে, এই একটা চার্ট থেকে অনেকগুলো এমসিকিউ এসেছে। এখানে এই যে জৈব ও অজৈব যৌগের পার্থক্য দেয়া আছে। জৈব যৌগ হচ্ছে সাধারণত জৈব যৌগে কার্বন থাকবেই, অবশ্যই থাকবে, মাস্ট বি, থাকতেই হবে জৈব যৌগে কার্বন। আর অজৈব যৌগে কার্বন সাধারণত থাকে না, 2-1টা ব্যতিক্রম আছে যেখানে কার্বন থাকে। অজৈব যৌগের উদাহরণ হাইড্রোজেন সালফাইড, আর জৈব যৌগের উদাহরণ মিথেন। জৈব যৌগের বিক্রিয়া হতে সাধারণত অনেক বেশি সময় লাগে, বিক্রিয়াটা কমপ্লিট হতে, ফুললি কমপ্লিট হতে, বাট অজৈব যৌগের রিয়াকশন খুবই দ্রুত হয়। জৈব যৌগসমূহ সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়, আর অজৈব যৌগসমূহ সাধারণত আয়নিক বা সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। তো এই ছিল আমাদের লেকচার, এরই মাধ্যমে আমাদের অর্গানিকটা ফুললি কমপ্লিট হলো। এই 3টা ক্লাস যদি তুমি মনোযোগ দিয়ে করো, আর তাহলে আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না। আর এই রিলেটেড অনেকগুলো এমসিকিউ ছিল, আমি আর এমসিকিউগুলো দেখালাম না, এগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবে আশা করি। এখান থেকে অনেক এমসিকিউ কমন পড়বে, বিশেষ করে এই চার্টগুলো পড়লে। আর পলিমারকরণ বিক্রিয়াগুলো মুখস্থ রাখার পরামর্শ থাকবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দিবে ভিডিওটি, যাতে তোমার অন্য সহপাঠীরাও দেখতে পারে। আর তোমার ফ্রেন্ডদের মধ্যে গ্রুপে শেয়ার করে দেওয়ার পরামর্শ থাকবে। আর পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টারের ক্লাস করতে চাও, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেই অনুযায়ী পরবর্তী ক্লাসটি নিব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।